সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিশ্বকাপ খেলতে ভারত যাচ্ছে না বাংলাদেশ, ভেন্যু পরিবর্তন করলে বিবেচনার আশ্বাস সরকারের। প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আরও 131 জনের আবেদন, ডিসিএসপির পরিবর্তন চায় জামায়াত। বিজেএমই এর বাইরে থাকা 4 থেকে 500 কারখানার পরিবেশ উন্নত হয়নি, কমছে দর কষাকষির সুযোগ। যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, ভিসা পেতে জামানত লাগবে $5,000 থেকে $15,000। খেলোয়াড়দের নিরাপত্তা এবং দেশের সম্মান রক্ষায় আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ। বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিসিবির সাথে জরুরি বৈঠক শেষে এমনটা জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি যদি ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজন করে তাহলে চিন্তা করবে বিসিবি। মোস্তাফিজুর রহমান ইস্যুতে উত্তাল দেশের ক্রীড়া অঙ্গন। আইপিএল থেকে টাইগার পেসারকে বাদ দেওয়ার পর থেকে নিরাপত্তাকে ইস্যু করে আইসিসির সাথে যোগাযোগ করে বিসিবি। খেলোয়াড়, দর্শক সহ টুর্নামেন্ট কভার করতে যাওয়া বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে বিশ্ব আসরে ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসি বরাবর চিঠি দেয় বিসিবি। আইসিসি বুধবার সকালে পাল্টা ইমেল বার্তায় বিসিবিকে জানায় ভারতে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। আইসিসির এই বক্তব্যে পুরোপুরি আস্থা রাখতে পারছে না দেশের ক্রীড়া মন্ত্রণালয়। কোয়ালিফাই করে বাংলাদেশ বিশ্বকাপে টি-20 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আমরা ক্রীড়া পাগল নেশন, আমরা ক্রিকেট ভক্ত নেশন, আমরা অবশ্যই খেলতে চাই, কিন্তু এটা আমাদের জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। আজকে আমরা আইসিসি থেকে যে চিঠিটা পেয়েছি, সেই চিঠিতে পড়ে আমাদের কাছে মনে হয়েছে ভারতে যে প্রচণ্ড একটা নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য, সেটা তারা রিয়ালাইজ করতে সক্ষম হয় নাই। এবং আমার কাছে মনে হয়েছে এটা নিরাপত্তা ইস্যু শুধু না, এটা জাতীয় অবমাননা ইস্যু। বুধবার বিকালে যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন বিসিবির কর্তারা, যেখানে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে ছিলেন ফারুক আহমেদ সহ আরো বেশ কয়েকজন বোর্ড পরিচালক। বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া না যাওয়ার বিষয়ে আইসিসি কিংবা বিসিসিআই এর সাথে বিসিবি তরফ থেকে করা যোগাযোগ নিয়ে বিভিন্ন মহলে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে জানান বিসিবি সভাপতি। এই যে একটা প্রোপাগান্ডা চলছে যে আইসিসি আমাদেরকে জানিয়েছে শ্রীলঙ্কা খেলা সম্ভব না, এই ধরনের কোনো কথাই হয়নি আমাদের কারোর সাথে। আমি জানি না, এটা একটা প্রোপাগান্ডা আমি বলবো, ফলস নিউজ। কেননা এখনো আইসিসির সাথে আমাদের যোগাযোগ হয়েছে একটা, আমরা তাদেরকে জানিয়েছি, তারা আমাদেরকে জানতে চাইছে কি কি ইস্যু, তো আমরা এখন কি কি ইস্যু সেগুলো লিখে পাঠাবো। আসন্ন টি-20 বিশ্বকাপে সি গ্রুপে বাংলাদেশের 4 ম্যাচে 3টি হওয়ার কথা কলকাতার ইডেন গার্ডেন্সে। একটি ম্যাচের ভেন্যু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। তবে সম্প্রতি দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক অবনতি হওয়ায় অনিশ্চিত এই ম্যাচগুলো। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। প্রার্থিতা ফিরে পেতে ইসিতে তৃতীয় দিন আপিল আবেদন জমা পড়েছে 131টি। এ নিয়ে 3 দিনে 295টি আপিল জমা পড়েছে। আপিল জমা দিতে গিয়ে সম্ভাব্য প্রার্থীরা প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ করে ডিসিএসপিদের বদলির দাবি জানিয়েছে জামায়াত। 4 জানুয়ারি যাচাই বাছাইয়ের শেষ দিনে 723 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে তৃতীয় দিনে আপিল করেন 131 জন প্রার্থী। এ সময় প্রার্থীরা অভিযোগ করেন ছোটখাটো ভুলে মনোনয়ন বাতিল করে হয়রানি করা হচ্ছে। কেউ কেউ আসন্ন ভোট সুষ্ঠু হবে কিনা সে বিষয়ে সন্দেহ পোষণ করেন। বড় রাজনীতিবিদদের দলের সাথে একটা গভীর সম্পর্ক বর্তমান ইন্টারনেট সরকার সহ সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের সন্দেহ হচ্ছে যে আসলে নির্বাচনটা আসলে নিরপেক্ষ হবে কিনা, আমরা সন্দেহান। বাতিলের পরে যে হ্যাপা, এটা আমাদের কাছে জানা ছিল না, যেটা ঢাকায় আসতে হবে অথবা এটার জন্য যে এইরকম একটা আপিল, এরকম একটা আইনগত ব্যাপার, তার তো বুঝেই উচিত যে আসলে টেন্ডেন্সি অফ ক্রাইম কিনা। তাহলে সুতরাং সেই অনুযায়ী তিনি আসলে এটা কনসিডার করতে পারতেন। ছোটোখাটো ত্রুটি বিষয়টি আপনি ঠিক করতে পারবেন। স্বাক্ষর আমার উপস্থিত ছিল, বলতে পারতেন যে আপনি স্বাক্ষর দিয়ে দেন, হয়তো আমি তো প্রশাসনের পাইনি, তো ডিসি সাহেবের সহায়তা পাইনি।
বুধবার বিকেলে জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ তাহেরের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল সিইসির সাথে বৈঠক করে। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে জামায়াত নেতারা বলেন, নির্বাচনে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। ভোটের মাঠে কারো কারো প্রতি বিশেষ নিরাপত্তা সুরক্ষা দেওয়া হচ্ছে। নির্বাচনের সময় এটা একটা ইস্যু, কারণ মানুষ দেখবে যে একজনকে অনেক প্রটোকল দেওয়া হচ্ছে, তার প্রতি মানুষের একটা ইমপ্রেশন হইতে পারে যে হি মে বিকাম সামথিং ইন ফিউচার, যেটা লেভেল প্লেয়িং ফিল্ডকে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে, একটা রং মেসেজ জনগণকে দেওয়ার চেষ্টা করছে। মনোনয়নপত্র বাতিলের ক্ষেত্রে বিভিন্ন স্থানে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সংশ্লিষ্ট ডিসিএসপিকে বদলির দাবি জানিয়েছে জামায়াত। বিভিন্ন জায়গায় ডিসিরা দলীয় ডিসি নিয়োগ করা হয়েছে এবং সেই দলীয় দৃষ্টিভঙ্গি থেকে তারা দেখেছে, তারা আইনকে দেখেনি। আমরা বলেছি এই ধরনের ডিসিএসপি যারা আছে তাদেরকে অপারেশন করতে হবে এবং নিরপেক্ষ ডিসিএসপিকে সেখানে নিয়োগ করতে হবে। আগামী 9 জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করতে পারবেন সংক্ষুব্ধরা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশে ও বিদেশে যাতে সমাদৃত হয় সেজন্য স্বাধীনভাবে কাজ করতে আগ্রহী পর্যবেক্ষকরা। তাদেরকে নির্মোহভাবে কাজ করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব প্রসঙ্গ উঠে আসে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এনজিও বিষয়ক ব্যুরোর কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জন আস্থা বৃদ্ধিতে কাজ করা 27টি সংগঠনের মোর্চা অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি। এতে নির্বাচন কমিশনার, বিভিন্ন কূটনৈতিক অঙ্গনের প্রতিনিধি সহ অনেকেই অংশ নেন। আসন্ন নির্বাচনে প্রায় 3000 পর্যবেক্ষক থাকবে বলে জানান বক্তারা। অনুষ্ঠানে অংশ নিয়ে বিদেশিরা বলেন, গণতন্ত্র শক্তিশালী করার অন্যতম মাধ্যম নির্বাচন। এই নির্বাচনে স্বাধীনভাবে কাজ করতে চান তারা। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনে আমরা কাজ করতে আগ্রহী। সুইজারল্যান্ডের পক্ষ থেকে আমরা সব ধরনের সহযোগিতা করব। অন্যান্যরা বলেন, আসন্ন নির্বাচনে ডিজিটাল মিডিয়া অনেক গুরুত্বপূর্ণ। এখানকার অপতথ্য যাতে নির্বাচনে ব্যাঘাত না ঘটায় সেদিকে পর্যবেক্ষকদের নজর রাখতে হবে। এখন এই যে ডিজিটাল এরা, এই ডিজিটাল এরাতে নানান ধরনের ফেক নিউজ থাকবে, মিস ইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন থাকবে। এইগুলার উপরে যদি ভিত্তি করে অবজারভাররা যদি কোনো রিপোর্টিং করেন, তার থেকে মারাত্মক একটি বিশৃঙ্খলা তৈরি হতে পারে। আমাদের জন্য 2024-এর নির্বাচনটাকে যদি আমি একটু অ্যানালজি ড্র করি, আমি যদি একটু মেটাফরিক্যালি বলি, অনেকটা হচ্ছে লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফেরত এনে আবার চালানো শুরু করা, বেয়ার মিনিমাম রিপেয়ার করে কিছু কিছু যন্ত্রাংশ রিপ্লেস করে অন্তত গতি দেওয়া। তারা আরো বলেন, পর্যবেক্ষকরা নির্বাচন কমিশনের তৃতীয় নয়ন। তাদের পর্যবেক্ষণ যেন মানসম্মত হয় সেজন্য সব ধরনের সহযোগিতা করা হবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে দেশের বিভিন্ন স্থানে ঘুরছে ভোটের গাড়ি। বুধবার দুপুরে সংস্কৃতি মন্ত্রণালয়ের সুপার কারভ্যান ফেনী শহরের ডিসি অফিস সংলগ্ন প্রধান সড়কে চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ভ্রাম্যমাণ ভোটের গাড়ির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং ফেলানী হত্যাকাণ্ড নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। গাইবান্ধা জেলা শহরেও ভ্রাম্যমাণ ভোটের গাড়ি কার্যক্রম চালানো হয়েছে। বুধবার সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ গাড়িটি জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় প্রায় 2 ঘণ্টা ব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। জুলাই গণ অভ্যুত্থানের সময় ঢাকার রায়ের বাজারে দাফন করা 114 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডি। এই সংক্রান্ত প্রতিবেদন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হস্তান্তর করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই কার্যক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা প্রদান করে। গত 7 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর পর্যন্ত এই ডিএনএ নমুনা সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়। এর মধ্যে নিজেদের স্বজনের সন্ধানে 9টি পরিবার ডিএনএ নমুনা প্রদান করেছে। পরীক্ষার মাধ্যমে এর মধ্যে 8 জন শহীদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে 11 জানুয়ারি ঠিক করেছে ট্রাইব্যুনাল। বুধবার ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেয়। একই ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ 2 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এদিকে ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ সুনির্দিষ্ট 3টি অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 21 জানুয়ারি। এসব মামলায় গ্রেপ্তার 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দেশের পোশাক শিল্পে নিরাপদ কর্মপরিবেশ ও সোশ্যাল কমপ্লায়েন্স প্রতিপালনে অগ্রগতি হয়েছে। বিজিএমইএর প্রায় 90% কারখানায় কর্মপরিবেশ উন্নত হলেও সংগঠনের বাইরে থাকা 4 থেকে 500 কারখানার কর্মপরিবেশ নিশ্চিত করা যায়নি। এতে দর কষাকষির সুযোগ কমে যাচ্ছে বলে মত অর্থনীতিবিদদের। পোশাক খাত নিয়ে 3 পর্বের ধারাবাহিকের আজ রয়েছে শেষ পর্ব। স্মার্ট ও উন্নত দেশের কাতারে যেতে শিল্প কারখানায় শ্রমিকদের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে বিজিএমইএর অধীনে রয়েছে প্রায় 2100 কারখানা। 4 দশকেরও বেশি সময় ধরে এই খাতটি নারীদের জন্য কর্মসংস্থানের বিরাট সুযোগ সৃষ্টি করেছে, যা সমাজের ইতিবাচক পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখছে। কারখানার কর্মপরিবেশ উন্নত হয় সন্তুষ্ট শিল্প শ্রমিকরা। আমাদের কোনো ঝুঁকি নেই, নিরাপদভাবে কাজে আসতে পারি, আবার যেতেও পারি। এখানে আমাদের ট্রেনিং দেওয়া হয়, অগ্নি নিরাপত্তার জন্য ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিং থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। শিল্প মালিকরা বলছেন, নিবন্ধিত কারখানাগুলোর মধ্যে প্রায় 90 ভাগের কর্মপরিবেশ ভালো। বিজিএমইএর মেম্বারদের ক্ষেত্রে বলতে পারি যে আমরা অলমোস্ট সবাই কমপ্লায়েন্ট। আমি 100% কথা বলবো না, 90% মতো আমরা কমপ্লায়েন্ট। ছোট ছোট অনেক ফ্যাক্টরি এবং গায়ে গায়ে লাগানো ফ্যাক্টরি, তো এগুলো তো কমপ্লায়েন্ট না এবং আনসেফ, অফকোর্স আনসেফ আমি বলবো সেই সব ফ্যাক্টরিগুলো। এবং কত পার্সেন্ট আসবে বা কয়টা ফ্যাক্টরি আছে সেটা বলাটা খুব কঠিন, তবে 400-500 তো হবেই। বিশ্লেষকেরা বলছেন, বিজিএমইএ ও বিকেএমইএর বাইরে থাকা 400-500 কারখানার কাজের পরিবেশ উন্নত করা প্রয়োজন। আস্তে আস্তে সবাইকেই এই কমপ্লায়েন্সের মধ্যে আসতে হবে, সেটার কোনো অজুহাত নাই। সেই ক্ষেত্রে তাদের ধরেন যদি কোনো ধরনের ঋণ সুবিধা, ঋণ সহায়তা প্রয়োজন পড়ে, সেটার ক্ষেত্রে সরকার সুবিধা দিতে পারে। এই যারা কমপ্লায়েন্ট হয়নি তাদের পুরো দায়ভারটা কিন্তু এখন নিতে হচ্ছে কমপ্লায়েন্ট ফ্যাক্টরিগুলোর উপরে, এবং ওই যারা অল্প কিছু যে নন কমপ্লায়েন্ট ফ্যাক্টরি আছে তাদের কারণে যে বড় সমস্যা হচ্ছে সেটা হলো আমরা কিন্তু সেরকম দাম পাচ্ছি না। পোশাক খাতের টেকসই উন্নয়নে সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারদের সক্রিয় ভূমিকার উপর জোর দেন বিশ্লেষকেরা। শিল্প মালিকরা বলছেন, বিজিএমইভুক্ত প্রায় 2100 কারখানায় কর্মপরিবেশ নিশ্চিত হলেও এর বাইরে থাকা 4 থেকে 500 কারখানায় এখনও কর্মপরিবেশ নিশ্চিত হয়নি। এগুলোর ব্যাপারে সরকারকে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নতুন আর্থিক বাধ্যবাধকতা জারি করেছে দেশটি। মার্কিন সরকারের হালনাগাদ ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করায় এখন থেকে নির্দিষ্ট ক্ষেত্রে দেশটির ভিসা পেতে সর্বনিম্ন 5 থেকে সর্বোচ্চ $15,000 জামানত দিতে হবে। আগামী 21 জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে। যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনায় এবার নতুন হিসাব যুক্ত হলো বাংলাদেশিদের জন্য। ভিসা পেলেই আর নিশ্চিন্ত যাত্রা নয়, বরং নির্দিষ্ট ক্ষেত্রে গুনতে হবে বাড়তি হাজার হাজার ডলার। এর ফলে মার্কিন ভিসা পেতে আর্থিক ও প্রশাসনিক জটিলতা আরও বাড়ল। 6 জানুয়ারি ভিসা বন্ডের আওতায় থাকা দেশগুলোর হালনাগাদ তালিকা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। নতুন এই তালিকায় বাংলাদেশ সহ মোট 38টি দেশের নাম যুক্ত করা হয়েছে। নিয়ম অনুযায়ী এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসা পেতে ফেরতযোগ্য জামানত দিতে হবে 5, 10 ও 15,000 মার্কিন ডলার। আবেদনকারীর ব্যক্তিগত পরিস্থিতি, ভ্রমণের উদ্দেশ্য এবং ভিসা ইন্টারভিউয়ের মূল্যায়নের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তা এই অঙ্ক নির্ধারণ করবেন। তালিকায় বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে রয়েছে নেপাল ও ভুটান। সবচেয়ে বেশি রয়েছে আফ্রিকার দেশ। অ্যাঙ্গোলা, বতসোয়ানা, জাম্বিয়া, জিম্বাবুয়ে, উগান্ডা ও নাইজেরিয়া সহ বেশ কয়েকটি দেশ। রয়েছে কিউবা ও ভেনেজুয়েলার নামও। ভিসার জন্য আবেদনকারী যোগ্য বিবেচিত হলেই যে এই বন্ড দিতে হবে এমন নয়। কনসুলার অফিসার চাইলে আবেদনকারীর ক্ষেত্রে এই শর্ত আরোপ করতে পারবেন। তবে কনসুলার অফিসার নির্দেশনা দেওয়ার আগে কোনো অর্থ জমা না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যে এই নতুন দেশগুলোর তালিকা ও কার্যকর হওয়ার তারিখ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে এই নিয়ম আগামী 21 জানুয়ারি থেকে কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের দাবি, এই পাইলট প্রোগ্রামের মূল উদ্দেশ্য হল ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যারা অবৈধভাবে সে দেশে থেকে যান তাদের নিরুৎসাহিত করা। মূলত যেসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে গিয়ে ফিরে না আসার হার বেশি, সেসব দেশকেই এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনে এখন পর্যন্ত 30টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। বাকি রয়েছে 9টি কেন্দ্র। ঘোষিত ফলে এতে ভিপি পদে শিবির সমর্থিত প্যানেলের রিয়াজুল পেয়েছেন 4005 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের একেএম রাকিব পেয়েছেন 3509 ভোট। জিএস পদে 4110 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন শিবির প্যানেলের আব্দুল আলিম আরিফ। সহ সাধারণ সম্পাদক পদেও একই প্যানেলের মাসুদ রানা 3559 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এর আগে মঙ্গলবার সকাল 9টায় শুরু হয়ে বিকাল 3টা পর্যন্ত জকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। রাজধানীর পান্থপথে দুর্বৃত্তের গুলিতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির নিহত হয়েছেন। বুধবার রাত 8:30টায় গ্রিন রোড এলাকায় গুলিবিদ্ধ হন মুসাব্বির। সেখান থেকে পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম গণমাধ্যমকে জানিয়েছেন, স্টার কাবাবের পাশের ওই গলিতে দুজনকে গুলি করে দুর্বৃত্তরা। স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মারা গেছেন। তার সঙ্গে থাকা আবু সুফিয়ানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুফিয়ান কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক। অতীতের মতো আরেকটি পাতানো নির্বাচনের শঙ্কা প্রকাশ করেছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, এ ধরনের পাতানো নির্বাচন দেশকে আবারও ধ্বংসের দিকে নিয়ে যাবে। বুধবার সকালে রাজধানীতে জামায়াতের আমিরের রাজনৈতিক কার্যালয় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এই শঙ্কা প্রকাশ করেন তিনি। জামায়াতের এই নেতা আরও বলেন, তাদের দল ক্ষমতায় গেলে সব রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করে সরকার গঠন করা হবে। সরকার এবং আমাদের ল এনফোর্সিং অথরিটি যারা আছে, ইনক্লুডিং সেনাবাহিনী, যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতেই আশঙ্কা তৈরি হয়েছে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে কিনা। আমরা মনে করি এর ধরনের পাতানো নির্বাচন বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তারেক রহমান আগামী দিনের গণতন্ত্রের মশাল বাহক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার খালেদা জিয়ার স্মরণে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে তিনি কথা বলেন। আমির খসরু বলেন, বেগম খালেদা জিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এদিকে রাজধানী সেগুনবাগিচা ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে মঈন খান বলেন, কোনো পরাশক্তি দেশকে বিরাজনীতিকরণ করতে পারবে না। গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়া হাতে নিয়েছিলেন, সেই মশাল বেগম খালেদা জিয়া দীর্ঘ সময়ে সেই মশাল বহন করেছে গণতন্ত্র। She is the torch bearer of democracy. She is the torch bearer of democracy. সেই মশাল তারেক রহমানের হাতে তুলে দিয়েছে। এখন গণতন্ত্রের টর্চ বেয়ারার হচ্ছে তারেক রহমান সাহেব। দীর্ঘ 19 বছর পর 11 জানুয়ারি বগুড়া সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনের খবরে বগুড়া জেলা ও আশপাশের এলাকায় বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সর্বশেষ 2006 সালের 24 ডিসেম্বর গিয়েছিলেন বগুড়ায়। 19 বছর পর পৈতৃক নিবাসে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে বরণ করতে এখন উৎসবের আমেজ বগুড়ায়। এটিকে ঐতিহাসিক সফর হিসেবে দেখছেন তৃণমূলের নেতাকর্মীরা।
আনন্দ এবং এই আনন্দের বহিঃপ্রকাশ ভাষায় এটা প্রকাশ করা যাবে না। যদিও দেশ নেত্রী চলে গেছে আমাদের ছেড়ে, এটা আমাদের শোকের, আমাদের বগুড়ার গর্ব ছিল, এটা আমরা শোকে স্তব্ধ। সেই মুহূর্তে আমাদের অ্যাক্টিভ চেয়ারম্যান বগুড়াতে আসছে, এরা আমরা আনন্দিত। সব জায়গা থেকে নেতাকর্মী ইনশাল্লাহ বগুড়াতে আসবে এবং উৎসবমুখর পরিবেশে সবাই তারেক রহমানকে বরণ করবে। জেলা বিএনপির কার্যালয়কে সাজানো হচ্ছে নতুন রূপে। বিশেষভাবে প্রস্তুত করা হচ্ছে তারেক রহমানের নির্ধারিত বসার কক্ষটি। সফরের দ্বিতীয় দিন 12 জানুয়ারি তিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেবেন। আমাদের সেন্ট্রাল স্কুল মাঠে আমাদের গণদোয়ার আয়োজন আছে। তিনি 11 তারিখ নাইট হল করবে, 12 তারিখে গণদোয়ায় অংশগ্রহণ করবে। গণদোয়া শেষে তিনি ফিরে যাবেন আবু সাইদের কবর জিয়ারতের জন্য। 1.5 যুগেরও বেশি সময় পর সামনে থেকে তারেক রহমানকে দেখার সুযোগ পেয়ে আবেগে আপ্লুত সাধারণ মানুষ। নির্বাচনকে সামনে রেখে এই সফর বগুড়ার রাজনীতিতে এক নতুন অধ্যায় সূচনা করবে বলে মনে করছেন অনেকে। আমরা বগুড়ার মানুষ, তাকে পাওয়ার জন্য অনেক খুশি, আমরা অনেক গর্বিত। একটা ছেলে ওনার মার জন্য আমার হাজবেন্ড কান্দে, এখনো কান্দে। দীর্ঘদিন প্রবাসে ছিল, প্রবাসে থাকার কারণে মানুষের প্রতি একটা যে স্পৃহা কিংবা তার প্রতি একটা ভালোবাসা, এটা অ্যাকচুয়ালি হয়ে বেড়ে গেছে। মহা আনন্দের দিন আমাদের আসবে, আমরা তাকে শুভেচ্ছা জানানোর জন্য প্রস্তুতি নেব এবং রেডি হয়ে থাকবো। এবারের নির্বাচনে বগুড়া 6 ও ঢাকা 17 আসন থেকে অংশ নিচ্ছেন তারেক রহমান। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল 9টায় নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় 6.7 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে সর্বনিম্ন। উত্তরের অন্যান্য জেলার মধ্যে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8 ডিগ্রি সেলসিয়াস, কুড়িগ্রামে 8.5, গাইবান্ধায় 9.2, দিনাজপুরে 8.7 ও সিরাজগঞ্জে 8.3 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ভোলায় 8.4 ডিগ্রি ও হবিগঞ্জে সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। শীতের জন্য মানুষ তো উঠতে পারতেছে না, প্রচন্ড ঠান্ডা, সংসার চালাতে সমস্যা, বিভিন্ন কাজের সমস্যা। ও দৌড়ে না, এই কারণে বিছানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। প্রচুর ঠান্ডা পড়তে আছে, ঠান্ডা লাগে তো মনে হচ্ছে আমরা গতনে বাইরে নন, কি করুন, বাইরের দায়িত্বে বাইরে দিতে হয়। বিত্তবান আছেন সমাজের বা রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন, তারা যেন এই বিষয়টা চিন্তা করেন এবং তাদেরকে শীতবস্ত্র প্রদান করে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটকের পর এবার দেশটির জ্বালানি তেল নেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মঙ্গলবার এই ঘোষণা দেন তিনি। পোস্টে ট্রাম্প জানান, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ভেনেজুয়েলার বর্তমান অন্তর্বর্তী সরকারের মতৈক্য হয়েছে। প্রথম চালান হিসেবে ভেনেজুয়েলা থেকে অন্তত 3 থেকে 5 কোটি ব্যারেল তেল যুক্তরাষ্ট্রে পাঠানো হবে। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আন্তর্জাতিক বাজারে প্রচলিত মূল্য অনুযায়ী এই তেল বিক্রি করা হবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের জ্বালানি সম্পদ মন্ত্রীকে পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানান, ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রে তেল পাঠাতে রাজি হয়েছে এবং এরই মধ্যে কাজও শুরু হয়েছে। দেশ রক্ষায় প্রয়োজনে আবারও অস্ত্র ধরার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য সামরিক অভিযানের হুমকির বিপরীতে এই হুঁশিয়ারি দেন তিনি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে পেত্রো জানান, যুক্তরাষ্ট্র যদি তাকে বা তার দেশকে লক্ষ্য করে কোনো সামরিক হামলার সিদ্ধান্ত নেয়, তবে তিনি সশস্ত্র প্রতিরোধে নামতে বাধ্য হবেন। পোস্টে তিনি মাদক পাচার দমনে নিজের সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরেন। জনগণের বিপুল জনসমর্থন পুষ্ট কোনো প্রেসিডেন্টকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে তা দেশ জুড়ে গণ অভ্যুত্থানের জন্ম দেবে বলেও মন্তব্য করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। তীব্র তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপ মহাদেশ। এতে করে ফ্রান্স ও বসনিয়াতে 6 জন নিহতের পাশাপাশি শত শত ফ্লাইট বাতিলের খবর পাওয়া গেছে। ভারী তুষারপাতের কারণে চারপাশে বরফাচ্ছন্ন আবহাওয়ায় ইউরোপ জুড়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে সড়ক দুর্ঘটনায় 5 জন এবং বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে তুষারের ভারে গাছ ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া দেশটির 96টি জেলার মধ্যে 38টিতেই তুষারপাতজনিত কমলা সতর্কতা সংকেত জারি করা হয়েছে। অন্যদিকে ফ্রান্স এবং নেদারল্যান্ডসের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে করে ইউরোপের বিভিন্ন দেশের বিমানবন্দরে আটকা পড়েছেন হাজার হাজার যাত্রী। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার।
বিশ্বকাপ খেলতে ভারত যাচ্ছে না বাংলাদেশ, ভেন্যু পরিবর্তন করলে বিবেচনার আশ্বাস সরকারের। প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আরও 131 জনের আবেদন, ডিসিএসপির পরিবর্তন চায় জামায়াত। বিজিএমইএর বাইরে থাকা 4 থেকে 500 কারখানার পরিবেশ উন্নত হয়নি, কমছে দর কষাকষির সুযোগ। যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, ভিসা পেতে জামানত লাগবে $5,000 থেকে $15,000। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলারেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।